মেজবাহর সাথে আকসার বিয়ের কথাবার্তা চলছে। অবিশ্বাস্য ব্যাপার, আকসা বসে আছে মেজবাহর চাচি ফাতিমা খাতুনের পাশে। মেজবাহ মামুনি আকসার আম্মুর সাথে কথাবার্তা বলছেন, বাকিরা সবাই আলাপ আলোচনা করছেন। আকসা আর চোখে একবার বিপরীত পাশের সোফায় বসে ফোনমগ্ধ ব্যক্তিকে দেখছে। আকসা এখনো মাথায় ঢুকতেই পারছে না যে মেজবাহর পরিবার ওকে দেখতে এসেছে। ওর সবটা ভ্রম বলে মনে হচ্ছে। কি একটা বিভ্রান্তিক পরিস্থিতি। চিন্তিত হওয়ার জন্য আকসা অগোচরে নিজের বাহারের কঞ্জিতে একটা চিমটি কাটতেই জোরে আউজ শব্দ করে উঠল। না, তার মানে ব্যাপারটা সত্যি ঘটছে। এতক্ষণের আলোচনায় মেজবাহার আব্বু আকসার আম্মাকে বললেন, ভাই, আমাদের ছেলে তো সপ্তাহ দুয়েক বাদে কন্টেমেটে চলে যাবে, তাই আমরা চাচ্ছিলাম আপনাদের মেয়েকে আমাদের ঘরের বউ করে একদিনের মধ্যে নিয়ে যেতে। অ্যারেঞ্জমেন্ট তাড়াহুড়ো কেমন হবে আন্দাজ করতে পারছি না, তবে আকসার মা কে নিলে আমরা একেবারেই উঠিয়ে নিয়ে যাব। আকসা একের পর এক চমক পাচ্ছে। প্রথমে মেজবার সাথে বিয়ের কথাবার্তা, এখন আবার একেবারে উঠিয়ে নিয়ে যাওয়া। আকসার মাকে হৃষ্টদত্ত দেখে তার পাশ থেকে ঈশা বেগম তার কাঁধে হাত রেখে ভরসা দিয়ে বললেন, বুঝতে পারছি আপা, সিদ্ধান্ত নেওয়াটা আপনার জন্য একটু কঠিন। অবশ্য হওয়াটাই স্বাভাবিক, একমাত্র মেয়ে তো। তবে আপনি কোনো চিন্তা করবেন না, আকসার বিয়ের পর ওই বাড়িতে যাওয়াত করবে সব সময়। মেজবাহ কন্টেমেটে চলে যাওয়ার পর আকসা এখানে আপনার কাছে এসেই থাকলো, না হয় আপনার একা থাকতে হবে না। মেয়েটাকে আমাদের দিয়ে দেন আপা, কথা দিচ্ছি ওকে কখনো সামান্য মন খারাপ করলেও থাকতে দেব না। খুব ভালোভাবেও, আমি যতদিন বেঁচে আছি ততদিন ওকে কোনো কষ্ট ফেস করতে দেব না। এরপর সংসার ওর হাতে দিয়ে যাব। আয়েশা বেগম বললেন, আপনারা বসে সবাই গল্প করুন আপা, আমি মেয়েকে নিয়ে ওর সাথে একটু কথা বলে আসি। আকসাকে ইশারায় ডেকে ভেতরে ঘরে নিয়ে গেলেন আয়েশা বেগম। ঘরের দরজা বেজিয়ে দিয়ে নিচু স্বরে ওকে বললেন, বুঝতেই তো পারছো মা, সবকিছু এত তাড়াহুড়ো হচ্ছে। যদি সময় থাকতো তাহলে আমি তোমাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য ভাবার সময় দিতে পারতাম, কিন্তু এখন হাতে সময় একদমই কম। বিয়ের তো পাকা কথা আজই তো হতো। এই বিয়েতে তোমার আব্বুর এবং আমার সম্মতি শুরু থেকেই আছে, তবে জানতাম না এতটা তাড়াহুড়ো বিয়েতে হতে পারে। ভেবেছিলাম এক দুদিন সময় পাবো, কিন্তু তারা আজ একেবারে মেজবাহাকে নিয়ে এসেছে আংটি পরিয়ে দিয়ে যাবে বলে। তোমার আব্বুর সাথে তো নিশ্চয়ই তোমার কথা হয়েছে। দেখো, মেজবাহার মতো ভালো ছেলে কিন্তু আর হাজার খুঁজলেও সহজে পাওয়া যাবে না। কপাল করে অমন ভদ্র শান্তশিষ্ট ছেলেকে স্বামী করে পাওয়া যায়। এখন তোমার কি মতামত বলো? আকসা এখনো অনুভব করতে পারছে না ওর সাথে কি হচ্ছে। মেজবাহ কেন রাজি হলো এই বিয়েতে? মেজবাহ তো রাজি হওয়ার কথা নয়, অথচ তাকে দেখে একটুও বোধ হলো না যে সে এই বিয়েতে অমত রেখেছে। এমনি রাজিও যে হয়েছে সেটাও ঠিক বোঝা যাচ্ছে না। বোঝার কায়দা নেই। মেজবাহর সাথে কথা বললে অন্তত বুঝতে পারতো, কিন্তু সেটাও এই মুহূর্তে সম্ভব নয়। যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত জানাতে হবে। আকসা পড়েছে দোটানায়, তখনই ওর চোখ বুজে ওর আব্বুর বলা কথাগুলো স্মরণ করলো। আকসার আব্বু তার জন্য কোনো খারাপ ছেলে পছন্দ করবেন না, এতটুকু বিশ্বাস আকসার আছে। আর মেজবাহ তো এই যুগের হিসেবে শতভাগ ভালো ছেলে। আজ অবধি কেউ ওর একটা দুনাম অবধি করতে পারেনি। মেজবাহ কোনো খারাপ অভ্যাসও আগে পরে কোনোদিন আকসার চোখে পড়েনি। পুরনো ঘটনা আর
কেই বা মনে রাখে? মেজবাহ নিশ্চয়ই মনে রাখেনি। আকসার মনেও যে মেজবাহর জন্য কিঞ্চিৎ অনুভূতি আছে একথা মনকে জিজ্ঞাসা করে অস্বীকার করতে পারে নাও। শেষমেশ নানান দোটানাময় করে অবশেষে আকসা ওর মাকে বলল, জি আম্মু, আমি এই বিয়েতে রাজি আছি। এক নিঃশ্বাসে চোখ বুজে কথাটা বলে ফেলল আকসা। আয়েশা বেগম তা শুনে শকর আলহামদুলিল্লাহ বলে বাহিরে ছুটলেন। মেজবাহার জন্য জরুরি তলবে স্বর্ণের দোকানে আংটি আনতে পাঠিয়েছেন ভাইকে। তাকে কল করে দ্রুত আসতে বলেছেন। আর কলিগকে পুনরায় ঘরে পাঠিয়ে আকসাকে আরেকবার পরিপাটি করে দিতে বলে গেলেন। আকসার ছোট মামা খুব তাড়াহুড়ো করে ফিরেছেন। আজই যে আংটি বদল হবে এই বিষয়টা আগে থেকে কেউ জানতো না। এমনকি পরিপূর্ণ সিদ্ধান্তও পৌঁছানো হয়নি এর আগে। ঘটনাখানেক আগেই দুই পরিবার আলোচনা করে সিদ্ধান্তটা নিয়েছে। মেজবাহর আঙুলের মাপ নিয়েই আংটি কেনা হয়েছে। আকসার ডাক পড়ল ডাইনিং রুম থেকে। ও একদম চুপচাপ, কোনো কথা বলছে না, কারো দিকে তাকাচ্ছেও না। মনের মধ্যে অজস্র দ্বিধাদ্বন্দ্ব চলছে, তবে কাউকে মুখ ফুটে কিছু বলতেও পারছে না। বললি বা কিভাবে? সবকিছু এতটাই তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, আকসা নিজেই দ্বিধায় পড়ে গেছে। ওর মনে হলো অন্তত আংটি বদলের আগে মেজবাহর সাথে একবার আলাদা করে কথা বলে নিলে ভালো হতো। কিন্তু সেরকম সময় বা পরিস্থিতি কোনোটাই পাওয়া গেল না। তৎক্ষণাৎ ছোট খালা এসে এক প্রকার ধরে বেঁধে ওকে ডাইনিং রুমে নিয়ে গিয়ে সোফায় মেজবাহর পাশে বসিয়ে দিলেন। মেজবাহ একটা ব্লু রঙের শার্ট এবং ব্ল্যাক কালারের প্যান্ট পরিহিত, হাতে একটা সিলভার শেডের রিস্টওয়াচ। চুলগুলো বাসায় থাকার কারণে সামান্য কিছুটা বড় হয়েছে, যদিও ভালোভাবে লক্ষ্য না করলে বোঝার উপায় নেই। অবশ্য আকসার চোখে পড়েছে শুরুতেই। ও আর চোখে মেজবাহকে দেখছে, তবে মেজবাহ ওর দিক একবারও ফিরে তাকিয়ে দেখছে না। আকসা আশেপাশে দেখলো সবাই কথা বলায় ব্যস্ত, হইচই হচ্ছে খুব। ওদের দিকে এই মুহূর্তে খেয়াল নেই কারো। এই সুযোগে ও চাপা স্বরে মেজবাহকে ডাক দিল। মেজবাহ আকসার ডাক শুনতেই মেজবাহ পাশে ফিরে তাকালো। এবার এই প্রথম আকসাকে শাড়ি পরিহিত অবস্থায় দেখল। মেরুন রঙের শাড়ি, ফর্সা শরীরে কৃষ্ণচূড়ার ন্যায় ফুটে আছে যেন। ঠোঁটের গাঢ় মেরুন লিপস্টিক আর চোখে হালকা কাজল। এক হাতে ডজন খানেক কাছের চুড়ি। চুলগুলো মাথায় তোলা, শাড়ির আঁচলের নিচে ঢাকা পড়েছে। কিছু চুল গলার পাশ থেকে বেরিয়ে সামনের দিকে এসে বুকের ওপর ছড়িয়ে পড়ে আছে। মেজবাহ একবারের বেশি তাকিয়ে দেখল না আকসাকে, পর মুহূর্তেই চোখ নামিয়ে নিল। আকসা ওর মনোযোগ আকর্ষণ করতে পেরে এবার জিজ্ঞাসা করল, আপনি কি ফ্যামিলির প্রেসারে এই বিয়েতে রাজি হয়েছেন? না তো কেন? মেজবাহ কুঁচকে কথাটা বলল। আকসা আরও কিছু বলতে চাইছিল, কিন্তু সেই সুযোগ আর পেল না। ওর আম্মু আর হবু শাশুড়ি এগিয়ে এসে আংটি ধরিয়ে দিলেন আকসা এবং মেজবাহর হাতে। ইশারা বেগম ছেলেকে বললেন, আকসার হাতে আংটি পরিয়ে দাও আব্বু। মায়ের কথা শুনে আকসার বাঁ হাতের অনামিকা আঙ্গুলে আংটিটি পরিয়ে দিল মেজবাহ। এতটুকু দ্বিধাদ্বন্দ্ব করল না। এদিকে আকসাকে বলার পর আংটি পরাতে গিয়েও হাত কাঁপতে লাগলো ওর। বুক ধুপুক ধুপুক করতে লাগলো। মন এবং মস্তিষ্কের দ্বিধাদ্বন্দ্বের মাঝে আটকে যেতে লাগলো বারবার। অনেক কসরত করার পর অবশেষে ও মেজবার হাতে আংটিটি পরাতে সক্ষম হলো। আংটিটি পরিয়ে ও মেজবার দিকে তাকালো। মেজবা সামনের দিকে তাকিয়ে আছে। লোকটা যে কি করছে, কি চায় কিছুই বুঝতে পারছে না আকসা। কথাও ভালোভাবে হলো না, আর মুখ দেখে তো কিছু বোঝারই উপায় নাই। আকসার আম্মু মিষ্টি নিয়ে আসলেন।
নিজ হাতে হবু মেয়ে জামাইকে মিষ্টি মুখ করিয়ে দিতে হাসি মুখে বললেন, আজ কিন্তু মিষ্টিকে না করা যাবে না বাবা। নাও তোমার শাশুড়ির হাতে মিষ্টি মুখ করো। আজ মেজবা মিষ্টি খেতে না করলো না। হবু শাশুড়ির কথায় সামান্য বর্ধতাসূচক হাসি দিল। আকসার হবু শ্বশুরবাড়ির সবাই বিদায় নিচ্ছে। সন্ধ্যার পরপরই তারা যাওয়ার আগে আলোচনা হয়েছে আগামীকাল বা পরশু ঘরোয়াভাবে গায়ে হলুদ, এরপর পরের দিন বিয়ে। আয়েশা বেগমকে তারা নির্দেশ করেছেন বেশি প্রেশার না নিতে। তবুও আয়েশা বেগম তাদেরকে জানিয়েছেন মেয়েকে যেহেতু একেবারে উঠিয়ে দেবেন, তাই ছোটোখাটো করে হলেও বিয়ের আয়োজন করবেন। গায়ে হলুদ ঘরোয়াভাবে হলেও বিয়েটা আয়োজন করে হোক। তাই তো আজ থেকেই আকসাদের বাড়িতে উৎসবের আমেজ লেগেছে। আগামীকাল বিকেলে আকসা এবং মেজবাহর বিয়ের কেনাকাটা করা হবে। দুই পরিবার একসাথে মিলেই শপিংয়ে যাবে। আকসার আত্মীয় স্বজনরা সবাই একে একে আসতে শুরু করেছে। পাশের বাসার মানুষেরা এবং ভাড়াটিয়া এসে এসে দেখে যাচ্ছে ওকে। হই হুল্লারে এবং বিয়ের আমেজে চলছে বেশ। তবে আকসার মনে কোনো আমেজ নেই। মেজবার সাথে স্পষ্ট করে কথা বলা হলো না ওর। কথা না বলা পর্যন্ত শান্তিও পাচ্ছে না। কি করা যায় সেটাই ভাবছে। বেশি চিন্তা করলে আকসা ঘরময় পায়চারি করে আর দাঁত দিয়ে নখ কাটে। এই মুহূর্তেও সেটাই করছে। হঠাৎ ওর একটা বুদ্ধি আসলো মাথায়। সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে বড় ভাইয়ের ঘরে গেল। ইরফান বসে ল্যাপটপে মুভি দেখছিল। আকসা ভেতরে ঢুকতেই চটপটে গলায় ভাইকে বলল, ভাইয়া তোমার মেজর বন্ধুর নাম্বারটা দাও তো। হঠাৎ এসে আকসার বলা এই কথা শুনে ইরফান কুচকে জিজ্ঞাসা করলো, নাম্বার দিয়ে কি করবি? কথা বলবো। আকসার সোজাসাপটা জবাব শুনে ইরফান আর কিছু বলল না। আকসাকে নাম্বারটা বলতেই ও ফোনে ডায়াল করে নিয়ে নিজ ঘরে চলে গেল। মেজবা তখন বাইরে শাহাবুদ্দিন চাচার টয়ের দোকানে এসে বসেছে বন্ধুদের নিয়ে। ক্যাডের কলেজের সব বন্ধুরা ডিফেন্স জয়েন করেছি। এদের মধ্যে অনেকেই ব্যবসা করছে, নয় অন্য চাকরি। মেজবাহ রাজশাহী ফিরলে বন্ধুদের সাথেই বেশি সময় কাটায়। আজও সন্ধ্যায় বাসায় আসা মাত্রই এক বন্ধু কল দিয়ে পুরনো আড্ডাস্থলে যেতে বলল। মেজবাহ সঙ্গে সঙ্গে এখানে চলে এসেছে। বন্ধুদের সাথে নানান কথাবার্তা আর হাসি ঠাট্টা চলছিল। মেজবাহর বিয়ের কথা শুনছে ওরা। ওদেরকে ইনভাইট করা হয়েছে। মেজবাহ বিয়ে করছে বলে ওরা ওকে খেপাচ্ছিল। বন্ধু মহলে এখনো পর্যন্ত একমাত্র মেজবাহ আর ইরফানই সিঙ্গেল। এবার তো মেজবাহরও বিয়ে হয়ে যাচ্ছে। রাকিব ওকে বলল, দোস্ত তুই তো গেলি রে, দিল্লির লাড্ডু খেলেই বুঝতে পারবি জীবনটা কতটা বেদনাময়। আমরা খেয়ে এখন পস্তাচ্ছি। অশ্বরের মাঝে হাসির রোল পড়ল। মেজবাহ বন্ধুমহলের বরাবরই একটু চুপচাপ এবং ভদ্র স্বভাবের। ও এই বিষয়ে তেমন কোনো কথা বলল না। হঠাৎ মেজবাহর ফোনের রিংটোন বেজে উঠতেই ও ফোন বের করে দেখলো আননোন নাম্বার থেকে কল এসেছে। এখানে হইহুল্লোড় হচ্ছিল বলে উঠে কিছুটা দূরে নির্জন জায়গায় গিয়ে কল রিসিভ করে জিজ্ঞাসা করলো, কে? আসসালামু আলাইকুম, আমি আকসা বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম, জি বলো। আপনার সঙ্গে কিছু কথা ছিল। বলে ফেলো। দেখা করা যাবে আপনার সাথে? সামনাসামনি বললে বেশি ভালো হতো। আপনি কি দেখা করতে পারবেন? আগামীকাল? ইয়া শিওর। কোথায় দেখা করবে সেটা আকসা বলে দিল। মেজবাহ ওকে বলে কল কেটে দিল। মেজবার কণ্ঠস্বর তো স্বাভাবিক মনে হলো আকসার কাছে। তাহলে কি মেজবাহ স্বেচ্ছা এ বিয়েতে রাজি হয়েছে? সকাল সকাল আকসা তাড়াহুড়ো করে তৈরি হচ্ছে। মেজবার সাথে দেখা করার কথা 10:30টায়। এখন বাজে 10:15। আকসার হাতে সময় কম।
এদিকে আবার মেজবাহ নাকি দেরি করা পছন্দ করে না, সব কাজে টাইম টেবিল মেনটেন করে চলে। একথা আকশা একবার ওর বড় ভাইয়ের কাছ থেকে শুনেছিল, তাই এত তাড়া। আকশা চুল বাঁধছিল, তখনই ওর ফোনের রিংটোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখলো কলি ফোন করেছে। আকশা কল রিসিভ করতেই ওপাশ থেকে কলি বলল, কি খবর দোস্ত তোর? গতকাল তো দেরি হয়ে যাচ্ছিল বলে তাড়াহুড়ো করে বাসায় ফিরতে হলো, এজন্য পরে তোর সাথে কথা বলারও সুযোগ পেলাম না। সরি রে দোস্ত। ইটস ওকে, আমার খবর আর জানতে চাস না? নাজেহাল অবস্থায় আছি। আকশার ফ্যাকাশে গলা শুনে কলি বুঝতে পারলো ব্যাপারটা। ওকে বলল, বুঝতে পারছি, গতকাল যখন শুনেছিলাম সেই মেজর মেজবাহা ইফতেখারের সাথেই তোর বিয়ে ঠিক হয়েছে, তখন বেশ অবাক হয়েছিলাম। এমন একজন মানুষের সাথে তোর বিয়ে ঠিক হলো যার সাথে কিনা তোর দ্বন্দ্ব চলছে, তুই বা কেন এই বিয়েতে রাজি হয়ে গেলি? এটাই তো আমি বুঝতে পারলাম না। কিছুটা অনুভূতি আর বাকিটা পরিস্থিতি, এই ধরে নিতে পারিস। তার মানে কলি শোন না, আমার একটু মেজবার সাথে দেখা করতে যেতে হবে। বেবি পিঙ্ক কালারের ড্রেস পরছি, ঠিক আছে নাকি চেঞ্জ করব বুঝতে পারছি না ঠিক। আকশা কথা ঘুরিয়ে অন্য কথা গেল। কলি ধরতে পারলো না। ও বলল, যেটা পরেছিস সেটাই ঠিক আছে, তোকে এই রংটায় দারুণ মানায়। তা মেজরের সাথে দেখা করতে যাচ্ছিস কি কারণে? ওনার সাথে জরুরি কিছু কথা ছিল, আকশা মিটে যাওয়া কণ্ঠে জবাব দিল। কলি আরও কিছু বলতেই যাচ্ছিল, তার আগেই আকশা তড়িঘড়ি করে বলল, আমার লেট হয়ে যাচ্ছে রে দোস্ত, এখনই বের হতে হবে। আমি এসে তোকে কল করছি। আর হ্যাঁ, সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল কিন্তু গায়ে হলুদ। আম্মু কি বলেছিল মনে আছে তো? একদম ভোরে চলে আসিস আমাদের বাসায়, ব্যাগ গুছিয়ে আনিস, বিয়ে অবধি আমার সাথে থাকবি। আন্টিকে বলে নিস। এখন রাখছি, পরে কথা হবে। আকশা কল কেটে দ্রুত চুল পনিটেল বেনি করে নিল। বেনিটা সামনের দিকে এনে কাঁধের পাশ থেকে রেখে বুকের উপরে ছেড়ে দিল। চোখে হালকা কাজল আর ঠোঁটে লিপস্টিক দিয়ে ব্যাগটা ঘাড়ে ঝুলিয়ে বেরিয়ে পড়ল দ্রুত। আকশা রিকশায় বসে আছে। ঢাকা শহরে যানজট, সে তো আর যে সে কথা নয়, এই যানজট ছাড়াতে কতক্ষণ লাগবে কে জানে। আকশা ছটপট করছে, দুশ্চিন্তায় অস্থির হয়ে আছে ও। উস্কো কণ্ঠ নিয়ে হাত ঘড়ির দিকে সময় দেখল, 10:35 বাজে। মেজবা এতক্ষণে চলে এসেছে বোধহয়। রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলা লোকদের কোনো কাজে দেরি হয় না, এতটুকু ওর ধারণাতে আছে। আকশা উদ্যোগী হয়ে এসব ভাবছিল, তখনই ওর ফোনের রিংটোন বেজে উঠল। ও চটপট ব্যাগ থেকে ফোনটা বের করলো। স্ক্রিন অন করতেই দেখলো মেজবাহ নাম্বার থেকে কল এসেছে। আকশা ভয়ে ভয়ে কল রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে তৎক্ষণাৎ শোনা গেল, কোথায় তুমি? এত লেট হচ্ছে কেন? আকশা অস্থির কণ্ঠে বলল, রিয়েলি সরি, আসলে জ্যামে পড়ে গিয়েছি, এর জন্য লেট হচ্ছে আসতে। জানতাম এমন জ্যামে পড়ব। আকশা সশক্ত কথাটা বিড়বিড় করে বলে। ফোনের ওপাশ থেকে মেজবার গলা শোনা গেল, জানো যখন ঢাকা শহরে এমন জ্যাম সচরাচর পড়বেই, তাহলে টাইম মেনটেন করে চলবে না একটু? তোমার বোঝা উচিত না? সরি, আপনি আর 10-15 মিনিটের মতো অপেক্ষা করুন প্লিজ, আমার আসতে বেশি সময় লাগবে না। মেজবাহ কোনো কথা বলল না, কলটা ঠাস করে কেটে দিল। আকশা উদ্যোগী দৃষ্টিতে সামনে দেখতে লাগলো, তখনই হঠাৎ যানজটের মাঝে একটা প্রাইভেট কারের পাশ ঘেঁষে একটা ছোট বাচ্চা মেয়ে এগিয়ে আসলো। আকশা যেই রিকশার বসেছিল সেটার কাছে, মেয়েটার হাতে একটা
কিঞ্চিতে ঝোলানো কতগুলো ফুলের মালা এবং ছোট বালতিতে অনেকগুলো গোলাপ। আকশাকে উদ্দেশ্য করে মেয়েটা বলল, আপু ও আপু, কয়টা ফুল নেন না, নেন না আপু, দেখেন একদম সতেজ তাজা তাজা ফুল। এই বেলি ফুলের মালাগুলো দেখেন, এগুলো পরলে আপনারে খুব সুন্দর লাগবে। আকশা মেয়েটার মুখের দিকে তাকালো, তারপর একটা বেলি ফুলের মালা নিয়ে নিল। হঠাৎ আকশার মনে হলো, দুটো গোলাপও নেওয়া যায়। সবসময় তো সাক্ষাতে ছেলেরা মেয়েদের জন্য ফুল নিয়ে আসে, আজ না হয় মেয়ে হয়ে আকশাই মেজবাহার জন্য ফুল নিয়ে গেল। হোক না একটু ব্যতিক্রম, মাঝে মধ্যে কিছু ব্যতিক্রম বিষয় অদ্ভুত সুন্দর হয়ে ওঠে। আকশা আরো দুটো গোলাপ নিয়ে মেয়েটার হাতে 200 টাকা একটা নোট ধরিয়ে দিল। মেয়েটা বাকি টাকা ফিরিয়ে দিতে চাইলেও আকশা ফেরত নিল না। তৎক্ষণাৎ যানজট ছেড়ে দিয়েছে। রিকশাওয়ালা মামাকে দ্রুত যেতে বলল আকশা। রেস্টুরেন্টটা রুফটপ ভীষণ সুন্দর করে সাজানো। আকশা উঠে মেজবাকে কল দিল। প্রথমবার কল দেওয়াতেই কল রিসিভ হলো। আকশা ওকে জিজ্ঞেস করলো, কোথায় আপনি? কর্নারের টেবিলে। আকশা কর্নারের দিকে যেতেই দেখলো মেজবাহা বসে আছে সেখানে। ওর পরনে একটা ব্ল্যাক ফর্মাল শার্ট এবং সিলভার ফর্ম প্যান্ট, হাতে সেই গোল্ড মানি টাইম পিসটা। আজকা মিষ্টি হেসে এগিয়ে গিয়ে মেজবার সামনের চেয়ারে বসতে বসতে বলল, সরি, অনিচ্ছাকৃত দেরি হয়ে গেল। ইটস ওকে, নো প্রবলেম অ্যাট অল। মেজবাহার ঠোঁটের কোণে মৃদু এক চিলতে হাসি, মুগ্ধ করার মতো। আজকা বিমোহিত হলো, যেন ওর সামনে কখনো মেজবাহাকে এভাবে হাসতে দেখেনি। লোকটার একটা গজ দাঁত আছে, হাসতে দারুণ লাগে। আজকা বেশিক্ষণ ধ্যানে থাকতে পারল না। তার আগে মেজবা ওর হাতে টেবিলের পাশে রাখা একটা ফ্লাওয়ার বুকে ধরিয়ে দিল। আকশা এতক্ষণ কথা বলার চক্করে ফ্লাওয়ার বুকটা খেয়াল করেনি। সাদা রঙের র্যাপারে মোড়ানো বুকেতে হালকা পিঙ্ক কালারের কতগুলো গোলাপ ফুল অদ্ভুতভাবে আকশার পরিহিত ড্রেসের সাথে মিলে গেছে। মনে মনে ভীষণ উৎসাহিত হলো। মেজবাহা হাসি মুখেই বলল, আসলে প্রেমিক পুরুষ নই তো, এজন্য জানা নেই প্রথম ডেটে কী ধরনের ফুল নিতে হয়, তাই এই বুকেটা কাস্টমাইজ করিয়ে এনেছি তোমার জন্য। প্লিজ টেক দিস। আজকা বুকেটটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতেই খেয়াল করলো বুকের উপরে একটা সাদা রঙের লম্বা কাঠ সংযুক্ত। ছোট ছোট অক্ষরে সেখানে লেখা রয়েছে, ফর মাই বিউটিফুল ফিয়ন্সে। লেখাটা দেখে তো আকশার চক্ষু চড়ক গাছ। ভীষণ অবাক হয়েছে মেজবাহা। বোধহয় ওর মনের ভাব বুঝতে পারলো, তাই মুচকি হেসে বলল, ওটা আমি লিখেছি। আজকা বিমোহিত হলো। সবকিছু স্বপ্নের ন্যায় বোধ হতে লাগলো ওর কাছে। ও মুক্ত চোখে একদৃষ্টিতে তাকিয়ে রইল মেজবাহার দিকে। মুখ ফুটে থ্যাংক ইউ বলল। ওর মাঝে আকশার ধ্যান ভাঙল মেজবাহার কথায়। মেজবাহা মেনু কার্ডটা আকশার দিকে এগিয়ে দিয়ে বলল, কি কি খাবে সিলেক্ট করো। কি কি খাবে মানে? কত খাবার খাবে আকশা? ও হতভম্ব হয়ে বলল, আপনি যা ইচ্ছা অর্ডার করুন না। তুমি পছন্দ করো, তোমার পছন্দ তো একটা ব্যাপার আছে। আকশা ক্রমশই আকৃষ্ট হয়ে পড়েছে মেজবাহর সকল কথাবার্তা এবং কাজকর্মের প্রতি। মনের মধ্যে অদ্ভুত এক অনুভূতির সঞ্চয় হচ্ছে। মেজবাহ আসলেই জেন্টেলম্যান। কত সুন্দরভাবে ওর পছন্দ অপছন্দের গুরুত্ব দিচ্ছে। সবাই তো এমন হতে পারে না। মেজবাহ আসলেই অন্যরকম। আজকা মেনু কার্ডটা ছুঁয়ে দেখলো না, মুখে শুধু বিড়বিড় করে বলল, চা কফি কিছু অর্ডার করে দিন। মেজবাহ বিরোধ করে বলল, বলো কি, চা কফিতে কখনো পেট ভরে? আসলে আমি বেশি খাই না। দুপুরে 300 ক্যালোরির মতো খাওয়া পরে, এর বেশি খেলে অস্থির হয়। এজন্যই তো তোমার শরীরে এই অবস্থা। চোখ মুখ একদম শুকিয়ে গেছে। পানি খাও না ঠিক মতো।
ওয়েট কত তোমার? 43 কেজি। আকশা আমতা আমতা করে কথাটা বলতেই মেজবাহা বলল, কাছাকাছি আন্দাজ করছিলাম। শোনো, খাওয়া দাওয়া ঠিকমতো করবে, বেশি বেশি পানি খাবে। আকশা কি বলবে বুঝতে পারলো না। ফিয়ন্সের সাথে ডেটে এসে কেউ এভাবে স্বাস্থ্য নিয়ে পরামর্শ দেয়। মেজবাহ ইফতেখার দারুণ লোক তো। আজকার জন্য মেজবাহা এক গাদা খাবার অর্ডার করেছে। বার্গার, থাই স্যুপ, সুচি, ক্যাপুচিনো আর মিল্কশেক। এত খাবার দেখেই তো আকশার পেট ভরে গেছে। খাওয়া আরো বহু দূরের কথা। এদিকে মেজবা ওকে কঠোরভাবে বলছে যেন সব খাবার শেষ করে ওঠা হয়, অথচ নিজের জন্য শুধু ক্যাপচিনো অর্ডার করেছে। লোকটা নাকি বাহিরের খাবার কম খায়। মেজবা এবার ক্যাপচিনোর চুমুক দিতে দিতে বলল, তুমি কিছু কথা বলতে চাইছিলে? জি বলি তাহলে। ইয়া শিওর। আশকা বলল, আপনি কি এই বিয়েতে নিজ ইচ্ছায় রাজি হয়েছেন? মেজবাহা, অবশ্যই। কোনো সন্দেহ আছে? আসলে আমি একটু দ্বিধাস্ত একসময়, যেহেতু আমি আপনাকে রিজেক্ট করেছিলাম আর না বুঝে অপমানিত। ইটস ওকে, সেসব আমি মনে রাখিনি। আর যেহেতু তখন তোমার অল্প বয়স ছিল। যাই হোক, তুমি এই বিয়েতে রাজি হলে যে। আসলে আপনার প্রতি আমার হয়তো অন্যরকম কোনো অনুভূতি আছে। কবে তৈরি হয়েছে জানা নেই, তবে আছে যে এটা অস্বীকার করতে পারবো না। আর আব্বু আমাকে বোঝালেন, তাই রাজি হয়ে গিয়েছি। আকশা লজ্জা মিশ্রিত কণ্ঠে নত মুখে কথাগুলো বলল। মেজবাহা ওর কথা শুনে শুধু বলল, আচ্ছা ম্যাডাম, বুঝলাম। ম্যাডাম শব্দটা শুনে চমকে উঠল আশকা। বুক ধুপুক ধুপুক করতে লাগলো, তবু নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করে মেজবাহাকে পুনরায় জিজ্ঞেস করলো, কিন্তু আপনি এত সহজেই রাজি হয়ে গেলেন কেন? মেজবাহা মেজবাহা মৃদু হেসে বলল, সত্যি বলতে তোমাকে আমি এক সময় ভালোবাসতাম। সেই ভালোবাসাটা এখনো রয়ে গেছে, তাই আর না করতে পারিনি। আকশাকে এখনো ভালোবাসে মেজবাহা কেমন অকটে স্বীকার করে নিল। আকশার মনে যেন অবশ্য প্রজাপতি ডানা মেলে উঠতে লাগলো। আরো আধ ঘন্টার মতো মেজবাহর সাথে নানান বিষয়ে কথা হলো। এর মাঝে মেজবাহ আকশাকে এই রুফটপের এক কোণে দাঁড় করিয়ে নিজের আইফোন দ্বারা সুন্দর কিছু ফটো তুলে দিল। আকশার কাছে সবটা একটা সুন্দর স্বপ্ন মনে হলো। যাওয়ার জন্য ওরা টেবিল থেকে উঠতেই আকশার হঠাৎ কিছু একটা মনে পড়লো। ও দ্রুত ব্যাগ খুলে ফুল বের করে মেজবার সামনে ধরে লাজুক হেসে বলল, ফুলগুলো আপনার জন্য এনেছিলাম, নিবেন প্লিজ? শিওর। মেজবাহ ফুল হাতে নিতেই আচমকা ফুলগুলো ওর হাত থেকে পড়ে গেল। মেজবাহ পা বাড়াতেই ওর পায়ের নিচে পড়ে পিষ্ট হলো। আকশার মন খাকা করে উঠল। মেজবাহ ওকে সান্ত্বনা দিতে অদ্ভুতভাবে হেসে বলল, ফুল পায়ের নিচে পিষে গেলেই কি অনিচ্ছাকৃত ঘটেছে, থাক, মন খারাপ করো না। এমন ফুল হাজারো পাওয়া যাবে, আবার দিও না হয়।